প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগে আটকে থাকলে জীবন চলবে না, বাস্তবতায় ফিরতে হবে। আবেগ দিয়ে যে জীবন চলে না, এখন বুঝতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা হাঁস মুরগি ছেড়ে তারপর খোয়ার থেকে 3টা ডিম বের করে নিলাম। তারপর আবার ছাদে গিয়েছিলাম। ছাদে তো আমাকে যেতেই হয়, কারণ এই যে আমার ছাগলগুলো, এগুলোকে ছাড়ার জন্য। আর দেখেন অবস্থা, গাছে কি পরিমাণ আম ধরেছে আলহামদুলিল্লাহ। আর সকালবেলার পরিবেশটা অসম্ভব সুন্দর, চতুর্দিকে সবুজের সমারোহ দেখলে একদম মন ভরে যায়। আমরা যারা গ্রামে থাকি, সকালের হাওয়াটা গায়ে লাগলে আমাদের মনটা এমনিতেই ফুরফুরা হয়ে যায়। তো ছাগলগুলো বের করে একটু বাহিরে দিয়ে দিয়েছি। আর এই যে আমার হাঁসগুলো পুকুরে নেমে পড়েছে। পুকুরে তো প্রচুর পানা হয়েছে, এই কারণে হাঁসগুলো পুকুরেই থাকে সারাক্ষণ। পরে সকালের নাস্তার জন্য 1 হাঁড়ি আটা কাই করে নিচ্ছি, যেহেতু আমরা অনেকগুলো মানুষ, সাথে আরেকজন কাজের লোক আছে, উনি কাজ করতেছে ফার্মে, তো ওনাকেও নাস্তা দিতে হবে। আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি। চা বানানোর জন্য চাপাতি আর চিনিও দিয়ে দিয়েছি। পুরা ফুল জেনারেশন তো চাপাতি ছাড়াই চা বানিয়ে ফেলেছে, আমি আবার চাপাতি আর চিনি দুইটাই দিয়েছি। তো যাই হোক, পরে আবার রুটি বানাতে বসে গেছি। তো রুটি বানানোটা যে কি কষ্ট লাগে এখন, 1 মাস তো রুটি বানানো বন্ধ ছিল রোজার জন্য। খুব আরামেই ছিলাম, আবার শুরু হয়ে গেছে। কি পরিমাণ যে বিরক্ত আর কষ্ট লাগে আমার এখন রুটি বানাতে, তারপরেও বানাই, কি করব। স্বামী রুটি ছাড়া সকালের নাস্তায় কিছুই খেতে পারে না, আমরা তো সবই খেতে পারি। তো স্বামীর মুখের দিকে তাকিয়ে এই কষ্টটা করা, না হলে জীবনেও করতাম না। তো যাই হোক, আমি আস্তে আস্তে রুটি বানিয়ে নিচ্ছিলাম, কিন্তু কাইটা আজকে একদমই ভালো হয়নি। আমার রুটিগুলো জানি কেমন হয়ে যাচ্ছে। এই রুটি তো স্বামীর সামনে দেওয়াই যাবে না, তো বুদ্ধি করে স্বামীর জন্য পরোটা ভেজে নিচ্ছি। তো কি আর করব, ওই রুটি যদি স্বামীর সামনে দেই তাহলে তো আমাকে বকে রাখবে না, কারণ সে একদমই পাতলা পাতলা রুটি খায়। তো যেহেতু মোটাই হয়ে গেছে, এজন্য ভাবলাম যে পরোটাই ভেজে দিই তাকে, তাও বকা থেকে একটু রেহাই পাবো। তো সুন্দর করে পরোটাগুলো ভেজে নিচ্ছি, সাথে একটা ডিম পোস্ট করে দিব। আর চা তো আছেই, তো তার তো চা হলে আর কোনো কিছুই লাগে না। তারপরেও একটু একটা ডিম পোস্ট করে দিলাম, যেহেতু কঠোর পরিশ্রম করে, ডিম দুধ খাওয়া তার জন্য খুবই দরকার। তো আমি আস্তে আস্তে সুন্দর করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। জাল বাড়িয়ে দিলে পুড়ে যায়, আবার কমিয়ে দিলে হতেই চায় না। তো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, জানি না কি বলবে। তারপর আবার এখন একটা ডিম পোস্ট করে নিচ্ছি, হাঁসের ডিম পোস্ট খেতে কিন্তু ভালো লাগে। তো একটু লবণও ছিটিয়ে দিয়েছি। এখন একটা উল্টানি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। স্বামীর নাস্তা রেডি, তারপর লোকটার নাস্তাও দিয়ে দিয়েছি। এদিকে পরে দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে, ডাউলটা আগেই বসিয়ে রেখেছিলাম, এখন ঘুটে নিচ্ছি। এখন একটু হলুদ দিয়ে নিচ্ছি, যেহেতু ঘোটা দেওয়া শেষ। আর আমি সজনা দিয়ে ডাল রান্না করব, তো এখন সজনা গুলো দিয়ে নিচ্ছি। সজনা দিয়ে আবার কিছুক্ষণ জাল করতে হবে, তারপর বাগার দিব। সজনার ডাল কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে বাগারের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, বাগারটাও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, সজনার ডালটা দেখতে অনেক ভালো লাগছে। আর এদিকে বাচ্চাদের জন্য মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, ঝোলের পানিটাও দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিব। আসলে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু রান্না করতে হয়, কারণ ওরা তো সবকিছু খেতে চায় না। আর এদিকে দেবরের জন্য পাতলা ঝোলের তরকারি রান্না করতে হবে ডাটা দিয়ে। মশলা কষিয়ে মাছ কষিয়ে তারপরে ডাটাগুলো দিয়ে দিলাম, সাথে 2টা আলুও দিয়েছি। তো মাছ আর ডাটা আলু সব একসাথে এখন কষাবো। তো এত পাতলা ঝোলের তরকারি রান্না করতে বলেছে। তো এদিকে আমার মাংসের তরকারিটাও হয়ে গেছে। আর এখন মাছের তরকারিতে একটু ঝোল দিয়ে নিলাম। তো একদম 1 হাঁড়ি ঝোল দিয়েছি, দেখি আজকে কি ঝোল খেতে পারে। তো আর এই যে এরকমই নাকি ঝোল রাখবো, যা বলতেছে বেশি করে ঝোল রাখতে। পরে খেতেও বসে গেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।